আসসালামু আলাইকুম। আগামী ২৮শে ফেব্রুয়ারি গঠিত হতে যাচ্ছে ছাত্রদের নতুন দল এবং গণ অভ্যুত্থানে নেতৃত্বদানকারী জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ে গঠিত হবে এই রাজনৈতিক দল। উপদেষ্টা পরিষদ থেকে ছাত্র প্রতিনিধিদের একজন নাহিদ ইসলাম উনি পদত্যাগ করেছে এবং যিনি এই দলের হাল ধরবেন বলে জানা গেছে। আগামী ২৮শে ফেব্রুয়ারি যে দল গঠিত হতে যাচ্ছে সেই দলের ভবিষ্যৎ কি এবং এই দল কতদূর আগাবে বা এই দলের সামনে প্রতিবন্ধকতা বা চ্যালেঞ্জগুলো কি কি সেই বিষয় নিয়ে আজকে আমার আলোচনা। একটা রাজনৈতিক দল গঠন করা অত সহজ বিষয় না, যদিও একটা বিপ্লবী শক্তির একটা দল থাকতে হয়, কিন্তু এই দলটা গড়ে তোলা যদিও এতটা সহজ বিষয় না, তারপরেও আমরা দেখেছি জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটা রাজনৈতিক বন্দোবস্ত করার জন্য দীর্ঘদিন যাবৎ তারা কাজ করে আসছে এবং যার ফলে ২৮শে ফেব্রুয়ারি এই দলটি গঠিত হতে যাচ্ছে এবং ঘোষণা হতে যাচ্ছে। এখন আমার কাছে এই দলের চ্যালেঞ্জগুলোর মধ্যে প্রথম যে চ্যালেঞ্জটি সেটি হচ্ছে, যখন সরকারি আশ্রয়ে বা প্রশ্রয়ে কোনো দল গঠিত হয় এবং এই দলের মধ্যে সুবিধাবাদী সুবিধাবাদী ঢুকে যাওয়ার প্রবণতা অনেক বেড়ে যায় এবং যেটা আমরা সম্প্রতি সময়ে দেখতে পেরেছি, কিছু সুবিধাবাদী আওয়ামী লীগের যারা এতদিন চেলাচামান্ডা ছিল বা প্রকাশ্যে বা অপ্রকাশ্যে আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করেছে, তারাই এখন এই দলে ঢোকার চেষ্টা করবে এবং তাদের নিয়ন্ত্রণ করা খুবই কঠিন। তৃণমূল থেকে শুরু করে সবখানে এইগুলো নিয়ন্ত্রণ করা খুব একটা সহজ বিষয় হবে না। আপনারা দেখতে পাবেন সম্প্রতি সময়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিভিন্ন আওয়ামী বা ছাত্রলীগের নেতারা এই ব্যানারের মধ্যে ঢুকে গেছে। এটা একটা স্বাভাবিক বিষয়, কারণ একটা দল, নতুন দল যখন গঠিত হবে তখন তাদেরকে তাদের আশ্রয়ে কিছু সুবিধাবাদী ঢোকার চেষ্টা করবে, যেটা আমরা ৫ই আগস্টের পরে দেখেছি। যাদের আমরা ৫ই আগস্টের আগে রাজপথে পাইনি, ঠিক তারাই এখন এইখানে গিয়ে বড় বড় কথা বলছে এবং তারাই এখানে গিয়ে নেতৃত্ব দেওয়ার চেষ্টা করছে এবং নেতৃত্ব দিচ্ছে। এই যে যে সুবিধাবাদীদের চিহ্নিত করা এই ছাত্রদের এই দলের জন্য একটা চ্যালেঞ্জিং বিষয় হবে বলে আমি মনে করি। আমার মতে ২ নম্বর যে চ্যালেঞ্জের বিষয়টা সেটা হচ্ছে এই দলটাকে কিংস পার্টির যে তকমা, সেই তকমা থেকে বেরিয়ে আসা। আদৌ কি এটা সম্ভব কিনা? কারণ এই ছাত্র সমন্বয়কদের যাদের নেতৃত্বে দল গঠিত হচ্ছে তাদেরই ২ জন সমন্বয়ক মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ, এরা ২ জন অলরেডি এই সরকারের মধ্যে আছে এবং বিভিন্ন অভিযোগ আছে যে এই দল এই সরকারকে রিপ্রেজেন্ট করে বলে অনেকেই বলে থাকেন। এখন এই যে যে কিংস পার্টির তকমা বা এই যে যে অর্থায়ন করা, সরকার থেকে সরকারিভাবে অর্থায়ন করা হচ্ছে কিনা সেই বিষয়টা বিভিন্ন মানুষ প্রশ্ন তুলছে। এই জন্য এই কিংস পার্টির তকমা থেকে এই রাজনৈতিক দলকে বেরিয়ে আসার যে চ্যালেঞ্জ, এটা একটা বড় চ্যালেঞ্জ হবে বলে আমি মনে করি। এবং এই দলের ৩ নম্বর যে চ্যালেঞ্জটি হবে সেটি আমার মনে হচ্ছে, এই দলের মধ্যে বাম, ডান এবং মধ্যপন্থা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ঢুকে যাবে। আমরা দেখেছি ঘোষণা এসেছে এটা একটা মধ্যপন্থী গণতান্ত্রিক রাজনৈতিক দল হবে, এরকমই ঘোষণা এসেছে। কিন্তু এরই মধ্যে ছাত্র শিবিরের একটা অংশ এই দলের মধ্যে প্রবেশ করেছে বলে মনে হচ্ছে এবং বামপন্থীদের একটা অংশ এই দলের মধ্যে প্রবেশ করেছে। বাম এবং ডানপন্থীদের সমন্বয় করা, এটা এই দলের জন্য একটা চ্যালেঞ্জ হবে বলে মনে করি। কারণ বামপন্থী এবং ডানপন্থীরা কখনোই পরস্পরের সাথে মিলে থাকতে পারবে না। যেহেতু উভয়ের সমন্বয়ে এই দলটি গঠিত হচ্ছে, সেই ক্ষেত্রে এটার সমন্বয় করাটা একটা চ্যালেঞ্জিং বিষয় বলে আমার মনে হচ্ছে। ৪ নম্বর যে চ্যালেঞ্জটা সেটা হচ্ছে, এই দল আসলে কত দূর পর্যন্ত এগোবে। তৃণমূল পর্যায়ে বিএনপি, জামাত, আওয়ামী লীগ সহ যে কয়টি দলের অবস্থান আছে তারা তৃণমূল পর্যায়ে এই দলকে দাঁড়াতে দিবে কিনা সেটা নিয়ে এক ধরনের প্রশ্ন আছে, তারা দাঁড়াতে পারবে কিনা। কারণ আমরা দেখেছি তৃণমূল পর্যায়ে যারা বিএনপি করে বা যারা জামাত করে অনেকেই এই দলের মধ্যে প্রবেশ করছে। এখন বিএনপি এবং জামাত যারা এই তৃণমূলকে নিয়ন্ত্রণ করছে, সেই তৃণমূলে নতুন একটা শক্তি যাবে, এটা আসলে খুবই কঠিন বিষয় বলে আমার মনে হচ্ছে। এই জন্য তৃণমূল পর্যায়ে এই দল পৌঁছানো একটা চ্যালেঞ্জিং বিষয় হবে বলে আমি মনে করছি। ৫ নম্বর চ্যালেঞ্জের বিষয়টা হচ্ছে, এই দলের কূটনৈতিক সম্পর্ক কিভাবে হবে। যেমন বিএনপি যেটা বলে যে সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়, তারপরেও দেখা যায় তার সাথে
চীনের এক ধরনের ভালো সম্পর্ক ছিল এক সময়, এবং যার ফলে ভারত এতদিন বিএনপিকে পছন্দ করতো না। এখন আবার বিএনপি ভারতের দিকে ঝুঁকে যাওয়ার চেষ্টা করছে। এখন নতুন যে রাজনৈতিক দলটা আসবে, তারা কোন দিকে যাবে? চীন, পাকিস্তান, আমেরিকা, রাশিয়া বা ইন্ডিয়ার সাথে তাদের কূটনৈতিক সম্পর্কটা কেমন হবে? যেহেতু তারা ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে, তাদের এই কূটনৈতিক সম্পর্কের বিষয়ে তাদের অবস্থানটা কি হবে? এবং লাস্ট যে বিষয়টা চ্যালেঞ্জিং মনে হচ্ছে, তারা সামনের নির্বাচনে কাদের সাথে জোটবদ্ধ হবে, নাকি তারা এককভাবে প্রার্থী দিবে? আমরা জানি, সম্প্রতি আমরা দেখেছি, বিভিন্ন পত্রপত্রিকার মারফতে আমরা জেনেছি যে এই দল বিভিন্ন দলের সাথে যোগাযোগ শুরু করেছে, এবং যারা জোটবদ্ধভাবে নির্বাচন করবে। এখন বিএনপি এবং জামাতের মতো বড় একটা শক্তি, সেই শক্তিকে সামনে রেখে এরা নির্বাচনের মাঠে কতদূর এগোতে পারবে? ধরলাম আওয়ামী লীগ নির্বাচন করবে না, কিন্তু বিএনপি এবং জামাতকে পাল্লা দেওয়ার মতো দল কি তারা হতে পারবে? কারণ দীর্ঘ 17 বছরে বিএনপি এবং জামাত কিন্তু নির্যাতিত একটা দল, এবং যতই আমরা মনে করি তারা খুব একটা, তারা চাঁদাবাজি করে, অমুক করে, তমুক করে, নানান কথা আছে, কিন্তু ভোটের মাঠে বিএনপি একটা বড় ফ্যাক্ট। এখন বিএনপির সাথে তারা যৌথভাবে নির্বাচন করবে, না জামাতের সাথে যৌথভাবে নির্বাচন করবে, নাকি তাদের অন্য অন্য দলগুলোকে নিয়ে একটা জোটবদ্ধ রাজনীতির দিকে যাবে, সেই বিষয়ে তাদের অবস্থানটা কি হবে? এই অবস্থানটা পরিষ্কার করা একটা চ্যালেঞ্জিং বিষয় বলে আমি মনে করি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি আশা করব এই দল, যে দল আসছে, যারা নিজেদের বিপ্লবী মনে করছে এবং যারা বিপ্লবী বলে প্রচার করছে, তাদেরকে অবশ্যই বিপ্লবের যে চেতনা বা অভ্যুত্থানের যে স্পিরিট, সেই স্পিরিটটা তারা কতদূর ধারণ করতে পারবে। আমরা দেখতে পেরেছি সম্প্রতি সাবেক সমন্বয়কদের সমন্বয়ে একটা ছাত্র সংগঠন গঠিত হয়েছে, এবং যারা আজকে আত্মপ্রকাশ করেছে, এবং আত্মপ্রকাশের সাথে সাথে বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে এক ধরনের সমস্যা বেঁধে গেছে। এই রাজনৈতিক দলের মধ্যে যখন ঘোষিত হবে, আমার মনে হচ্ছে এটা একটা বড় চ্যালেঞ্জিং বিষয় হবে। কারণ যখন রাহিদ ইসলাম, আক্তার হোসেন সহ যারা যারা বড় পোস্ট হোল্ডার, তারা দলকে নিয়ন্ত্রণ করবে, তখন প্রাইভেট বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক তাদের নেতৃত্ব কতটুকু থাকবে? বা আমরা দেখেছি খান তালাত মাহমুদ রাফি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক ছিল, এবং উনি প্রচন্ড খুব ভালো ভূমিকা পালন করেছিল। ঠিক যখন 6 সমন্বয়ককে তুলে নিয়ে গেছিল, তখন তিনি নেতৃত্ব দিয়েছিল। এবং এই রাফি ফেসবুকে পোস্ট দিয়েছে, এবং ঢাকা কেন্দ্রিক যে রাজনীতি, সেই রাজনীতি কি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক থাকবে, নাকি সকল বিশ্ববিদ্যালয়ে এর প্রতিনিধি থাকবে? এ বিষয়েও এক ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হবে বলে আমি মনে করি। এই জন্য নেতৃত্বের যে বন্টন, সেই নেতৃত্বের বন্টন নিয়ে এক চ্যালেঞ্জের মুখে পড়বে এই দলটি। এছাড়াও এই দল যখন গঠিত হবে, যেহেতু সরকারের আশেপাশের একটা দল, সেক্ষেত্রে প্রচুর টাকার বস্তা আসবে তাদের কাছে। বিভিন্ন জায়গা থেকে তাদের অর্থায়ন করার চেষ্টা করবে, এবং তাদের বিভিন্নভাবে তাদেরকে স্টাবলিশ করার জন্য বিভিন্ন অর্থ আসবে। সেই অর্থকে বন্টন করা, এবং সেই অর্থকে দলের জন্য ব্যবহার করা, এবং সেই অর্থের যে যোগান, সেটাকে সুন্দরভাবে বন্টন করার যে বিষয়টা, সেই বিষয়টা নিয়ে দলের মধ্যে এক ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। আমরা এখনই দেখি বিভিন্ন জায়গায় বিভিন্ন পোর্টের উপদেষ্টা হচ্ছেন একটা গ্রুপ, কিছু সমন্বয়ক, আবার কিছু সমন্বয়ক দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিষ্ঠান দখল করতে যাচ্ছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজ করছে। এই বিষয়গুলো নিয়ে নতুন দল একটা চ্যালেঞ্জের মুখে পড়বে বলে আমি মনে করছি। এই চ্যালেঞ্জগুলো যদি উতরাতে পারে, তাহলেই আমার মনে হয় এই দল দিয়ে ভালো কিছু সম্ভব, আর তা না হলে এই দলের ভবিষ্যৎ খুব একটা ভালো না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।